না, ওর সামনে আমি খেলতে পারবো না। কেন? পছন্দ পারবা না কেন? না না, ও একটা মেয়ে আমি একটা মেয়ে, তারপরে এটা সম্ভব না। না, হয়তো আগে পরে এরকম হবে, কিন্তু এক বিছানায় একই সাথে দুজনকে শোয়ারে এইভাবে খেলা হবে না। এক বছর তাহলে এই জায়গায় না, তোমাকে রাখি গিয়ে কক্সবাজার নিয়ে যাবো। কক্সবাজার নিয়ে যাও, তারপর ওই দুজন ওই জায়গায় হোটেলের রুমে, তারপর ওইখানে খেলা করবো। ওকে? ঠিক আছে, খেলা হবে, কিন্তু দুজন এক বিছানায় হবে না। হয়তো আমাকে আগে করলেন, ওকে পরে করলেন, এইভাবে হবে। না না না, দুজনকে একসাথে এক বিছানায় খেলবো। একবার তোমাকে করবো, একবার ওকে ঢোকাবো। একবার তোমাকে ঢোকাবো, একবার ওকে ঢোকাবো। ওকে? তো ওরকম ওরকম তো আপনি শান্তি পাইবেন, কিন্তু আমরা দুজনের একজন অত শান্তি পাইবো না। শান্তি পাওয়া? কারণ খাওয়ার জিনিস কেউ যদি সামনের থেকে টান দিয়ে নেয়, তখন কি ভালো লাগে? খাওয়া শেষ না হওয়া পর্যন্ত। ঠিক আছে, তাহলে দুজনকে করবো কিন্তু একসাথে। ঠিক আছে, হুম। তবে ঠিক আছে, বললাম তো আগে পাশে। হয়তো আমাকে আগে করে তারপরে ওরা করবেন, নাহলে পরে আগে করবেন, পরে আমাকে করবেন, ওকে। এভাবে। ওকে। আচ্ছা। কারণ আচ্ছা। একটা কথা, হ্যালো। হ্যাঁ, বলেন স্যার। তোমার তো দুই বাচ্চা, তাই না? জি। হুম। তোমার হাজবেন্ডও তোমাকে করে, আমিও তোমাকে করি, তাহলে তোমার ওইটা এত টাইট কেন? টাইট কেমনে থাকে? বাচ্চা হওয়ার পরও টাইট কেমনে থাকে? বাচ্চা তো মনে করেন অনেক বড় হয়ে গেছে, তো অনেকদিন তো মনে করেন আমার স্বামীর সঙ্গে এনজয় করছি, কিন্তু এরকম এভরিডে তো কখনো করে নাই। তাই? হ্যাঁ, অনেকদিন পর পর। আর এখন তো মনে করেন ওই তখন আর কি ওরকম টাইট ছিল, আর এখন তো দুজনাই করেন। এখন আগের চাইতে একটু তো ইয়া হয়েছে, আগের অত টাইট করে নেই এখন, আগে যেরকম টাইট ছিল। তাই? হুম। তোমার তো সেক্স বেশি, অনেক পাগল হয়ে যাও। হ্যাঁ, এটা আসলে সত্যি কথা। দুধ হ্যাঁ? খেলে মাথা ঠিক থাকে না আমার। দুধ দুধ খেলে মা? দুধ দুধ খাইলে না, তাই মনে হয় পাগল হয়ে যাই। তাই? আর কিচ্ছু ভালো লাগে না আমার। দুধ? তবে মনে চাই যত মানে লং টাইম ধরে যত এনজয় করতে পারে। ও, দুধ। এটা আমি কি জানি, এটা আল্লাহ পাক আমাদের এগুলো সৃষ্টি করে দিয়েছে, তো আপনাদের জন্যই তো। কোথায় সেক্স থাকে মেয়েদের, এটা আপনারা তো জানেন। আর আল্লাহ তো এইভাবেই ছেলে মেয়েদেরকে এইভাবে সৃষ্টি করে দিয়েছে। হ্যাঁ। ওকে, আর ঠিক আছে। সেই সমস্ত জায়গায় টাচ করলে তো থাকা বিপদ হয়ে যায়, মাথা পুরাটাই পাগল হয়ে যায়। ঠিক আছে। আর তুমি আসো, আজকে আসো, আধা ঘন্টা 1 ঘন্টার বেশি করবো না, আমার টাইম কম, সময় কম। তাহলে 1 ঘন্টা করে এরপরে তুমি আমার কাছে টাকা টাকা নিয়ে যেও, তুমিও কিছু কিনো আর খেয়ে জন্য কিছু কিনে হুম। আর আপনি নিয়ে যেও। আখির সঙ্গে কথা বলেন, আখির সঙ্গে কথা বলে দেখেন। আপনি তো কর্তব্য আছে না, যেহেতু আপনি মেয়েটারে এইভাবে ইয়া করে দিলেন, আমি সে কি অবস্থায় আছে কেমন আছে সেটা তো আপনাকে জানতে হবে। কি অবস্থা? কি কেমন আছে? আজকে তো ফোন দিচ্ছিলাম 2-3 দিন ধরে, ফোন দিচ্ছ তো ফোন ওড়াচ্ছে না। আখি তো আপনার ওই সঙ্গে দেখা করেছি, ওই দিনকে আপনার সঙ্গে আমি কথা বলে আসলাম না, যে আখিকে আমি পাঠিয়ে দিব। তা আখি তো অনেক কষ্টে আর কি রাজি হলো। তা আখি তো আপনার কাছে গেছিল না? হ্যাঁ, আকি তো আসছিল আমার কাছে। কবে গেছিল? আসছিল গত 4-5 দিন আগে আসছিল। ও, 4-5 দিন আগে আখি আপনার কাছে গেছে, আর এই 4-5 দিন আপনি আমাকে ভুলে গেছেন? আর কোনো ফোন দেন না, কোনো খোঁজ খবর রাখেন না? কি হুম। হয়েছে, ব্যাপারটা কি? না, তোমাকে কি বলা যাবে? তুমি কি আমার আত্মীয় নাকি? তুমি তো আমার অনেক দিন ধরেই। না, মনে তো তাই হচ্ছে, খুশি মায়া আখিটা।
ছোট্ট একটা মেয়েটারে কি না কি করলেন। ও তো ওর অবস্থা তো অনেক খারাপ। আপনি তো আমাকে কিছুই বললেন না, আর তো বললে জানালেও না। 4-5 দিন কোনো খবরই নাই আপনার। কেন ওরা ও অবস্থায় কেন? ওকে তো ওষুধ কিনে দিয়ে তারপরে বাসায় রেখে আসছিলাম। এখন কি অবস্থা, কেমন আছে? আপনি বাসায় রেখে এসেছেন? না, লোক দিয়ে পাঠাইছিলাম। ও, ওর অবস্থা তো অনেক খারাপ। কেন খারাপ, কি হয়েছে? আমি তো জাস্ট বেশিক্ষণ না, ওর সাথে তো 30 মিনিট 35 মিনিটের মতো কাজ করছি। এরকম খারাপ হয়ে যাবে কেন? ছিল ওই ছোট মেয়েটা আসলে আপনার মতো অত ওয়েট কি আর ওই সইতে পারে? আপনি যেভাবে খেলানো শুরু করেন, আমি আপনার কাছে হাই মেরে যাই, আমার স্বামী আছে, সংসার আছে, তারপরে আমি তো পারি না। ও কিভাবে পারলো? ও তো পারতেছিল না, তারপরেও হুম, তারপরে তারপরেও আর কি করা হয়েছে। এখন ওর অবস্থা কিরকম তুমি জানো? হ্যাঁ, শুনেন, ও কি রাত্রে গেছিল আপনার কাছে না দিনে? না, ওর নাইট শিফটে ডিউটি রাখছিলাম তো, আমার চেম্বারের পিছনে ওই রুমটাতে কাজ করতে হবে না। ও, কয় ঘন্টা করছেন? বেশি না, 40 মিনিটের মতো বসছি। এত কম টাইম? ও দেখি অজ্ঞান হয়ে যাচ্ছে, 2বার অজ্ঞান হয়ে গেছে, এই জন্য ওকে ছেড়ে দিচ্ছি তাড়াতাড়ি। ছোট মেয়েটার অবস্থা তো অনেক খারাপ করে দিয়েছেন। কিভাবে করছিলেন? কিভাবে? তোমার সাথে যেভাবে করে ওর সাথে ওইভাবেই করছি। এভাবে করছেন? হ্যাঁ। লাস্টেও মজা পাইছে না? লাস্টে কিছু বলছেন না আপনাকে? ও বলছে যে ব্যথা পাচ্ছি স্যার, ব্যথা পাচ্ছি, এটাই তো। আর কি বলবে? তারপরেও আপনি ছাড়েন নাই না? না হলে কি ছাড়া যায়? তাই নাকি? তাহলে তুমি দেখো না, দেখ, তোমার না হলে কি তোমাকে আমি কখনো ছাড়ি? ঠিক আছে, তাহলে কি এখন থেকে কি আপনি আমাকে ভুলে যাবেন? আখিকে কি বারবার মনে রাখবেন নাকি? আঁকি তো আমার ফোনে উঠাচ্ছে না, ও তো আমার সাথে করতেছে না। আমি বলতেছিলাম যে টাকা পয়সা লাগলে নিয়ে যাও, ওষুধ টষুধ খাও ভালো মতো, ভালো করে ওষুধ টষুধ খেয়েও শোনা, টাকা পয়সা লাগলে নিয়ে যাও। ও তো আমার কোনো তখন ফোনই ধরতেছে না। কিভাবে খেলাধুলা? আমি সোজা হয়ে বসে আমার দুহাত দিয়ে মায়ের দুকাত ধরে ফেললাম আর মায়ের একদম কাছে চলে গিয়ে বললাম, মা প্লিজ একবার দাও। সব ঠিক হয়ে যাবে, প্রমিস। আর কোনো দিন তোমাকে বিরক্ত করব না। কোনো দিন কোনো কারো সাথে দুষ্টুমি করব না, ভালো করে পড়াশোনা করব, ভালো রেজাল্ট করব। প্লিজ মা, প্লিজ। আমি বলতে বলতে একটা হামি খেলাম আর বলতে থাকলাম, প্লিজ মা। মা গো, জাস্ট একবার প্লিজ। আর কিচ্ছু চাই না, শুধু একবার দাও। আমি অভ্রনীল, পুরো নাম অভ্রনীল ঘোষ চৌধুরী। মা ভালোবেসে রুদ্র বলে ডাকে। বয়স 18 বছর, এবং এটা আমার গল্প, বা বলা যেতে পারে আমার এবং আমার মায়ের গল্প। এটা একটা সত্যি ঘটনা, তাই আমি চাই যে আমার দর্শকরা পূর্ণ সত্যিটার সাথে পরিচিত হোক। আমার প্রতিটা অনুভূতি, আমার রস আস্বাদনের তৃপ্তি, সবটাই যাতে আমার দর্শকরা অনুভব করতে পারে। আমার মায়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার মায়ের নাম শ্রীমতী জয়শ্রী ঘোষ চৌধুরী, বয়স 38 বৎসর। গায়ের রং শ্যামলা, কিন্তু ভারী মিষ্টি চেহারা, এবং তার থেকেও বেশি মিষ্টি ওনার হাসিটা। মায়ের মনটা ভারী সরল, তবে বুদ্ধি তীক্ষ্ণ। কিন্তু যত বুদ্ধি সব বাইরের জগতের ক্ষেত্রে। আমার বেলায় মায়ের শুধু সরলতা আর ইমোশন কাজ করে। আমার বাবা অনির্বাণ ঘোষ চৌধুরী একজন লেক এজেন্ট এবং কিছু অন্যান্য ব্যবসা করে। মাও কর্মরত। সব মিলিয়ে সংসারে কোনো রকম কোনো অভাব নেই। আমি স্কুলে পড়ি, বর্তমানে ক্লাস 9। বাড়িতে আমরা 3 জন ও আমার ঠাকুমা থাকি। ঠাকুমার বয়স 80 বছর। উনি বেশিরভাগ সময় ওনার রুমেই থাকেন এবং ঈশ্বর আরাধনায় নিজেকে মগ্ন রাখেন। আমার মায়ের প্রতি কোনো রকম কোনো দৃষ্টি শুরুতে আমার ছিল না। ছোটবেলায় সব ছেলেরা যে চোখে নিজের মাকে দেখে, আমিও সেভাবেই দেখতাম। কিন্তু আমার একটা বৈশিষ্ট্য ছোটবেলার থেকেই ছিল, মোটামুটি 12 বছর বয়স থেকে, সেটা হচ্ছে নেক ফিহেস, বা মহিলাদের গলার প্রতি এক অদ্ভুত আকর্ষণ। আর আমার মায়ের প্রতি আমার সূত্রপাত ঘটে আমার এই ফিহেসের দ্বারা। আমি শুরুতে ফেটিশ কি জিনিস জানতাম না, শুধু দেখতাম যে মহিলাদের গলা দেখতে অথবা ছুতে আমার খুব ভালো লাগত। সে বয়সে মহিলা বলতে তো শুধুমাত্র স্কুলের শিক্ষিকারা।
মায়ের দিকে শুরুতে সেই দৃষ্টি পড়েনি। তখন শুধু স্কুল শিক্ষিকাদের গলা নানা বাহানায় স্পর্শ করতাম এবং তাতেই তৃপ্তি পেতাম। আস্তে আস্তে বয়স বাড়ল। বয়সের সাথে সাথে আমার পিপাসাও বাড়ল। কিন্তু নেক ফেটিশটা বা মহিলা গলার প্রতি লোভটা কিন্তু আমার রয়ে গেল। যখন আমার বয়স 18 তখন হঠাৎ একদিন আমার দৃষ্টিতে মা ধরা দিল। তখন গরমের ছুটি চলছিল। আমি বাড়িতে, বাবা বাইরে কাজে গেছেন, ঠাকুমা নিজের রুমে নিজের মনে আছেন এবং মায়েরও কোনো কারণে অফিস ছুটি, তাই মা ও বাড়িতে। সেদিন অসম্ভব গরম পড়েছিল আর আমরা সবাই গরমে ঘেমে একাকার। আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম আর মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিল। আমার পিপাসা পাওয়াতে গেলাম রান্নাঘরে জল খেতে। রান্নাঘরে গিয়ে দেখি মা মাটিতে বসে সবজি কাটছে। রান্নার লোক সেদিন আসেনি। রান্নাঘরে ফ্যান না থাকার জন্য মায়ের একেবারে নাজেহাল অবস্থা। পুরো শরীর ঘামে একেবারে ভিজে গেছে। তখনও আমার মনে মায়ের প্রতি কোনো পাপ চিন্তা ছিল না। আমি নির্বিকার মনে জল খাবার জন্য মায়ের পেছনে রাখা শেলফ থেকে জালের বোতল নেবার জন্য মায়ের পাশ দিয়ে মায়ের পেছনে চলে গেলাম। জলের বোতল নিয়ে আমি জল খেতে খেতে সামনের দিকে, মানে মায়ের দিকে ঘুরলাম। মা আমার ঠিক সামনে বসে সবজি কাটছিল আর আমি একদম মায়ের পেছনে। আমাদের রান্নাঘরটা ছোট। মায়ের কাছাকাছি দাঁড়ানো সত্ত্বেও এর আগেই কোনোদিন কোনো পাপ চিন্তা আমার মনে আসেনি। কিন্তু সেদিন জল খেতে খেতে হঠাৎ কি মনে হলো, একবার নিচে মায়ের দিকে তাকালাম। দেখে আমি আর থাকতে পারলাম না, অনুভব করলাম আমার ওটা দাঁড়িয়ে পড়েছে। সেদিনই তখন জীবনে প্রথমবার আমার মনে আমার মাকে নিয়ে লোভ জন্মালো। আমি ভাবতে থাকলাম, আমি আমার স্কুল শিক্ষিকাদের ক্ষেত্রে যেরকম বাহানা দিয়ে ওনাদের স্পর্শ করতাম, সেরকম একটা বাহানা করতে থাকলাম মনে মনে। এক সময় আমি মাকে বলে উঠলাম, মা, মা বল কি হয়েছে? মা তোমার গলায় কি একটা আছে? মা আমার গলায়? আমার গলায় আবার কি থাকবে? না মা, তোমার গলায় কি একটা লেগে আছে। মা, কই, বলে মা নিজের হাত দিয়ে একটু নিজের গলাটা পরিষ্কার করার চেষ্টা করল। এদিকে আমি তো নিজেকে সামলাতে পারছিলাম না। আমি বললাম, হয়নি মা, এখনো লেগে আছে। মা নিজের ঘামে ভেজা গলা আর ঘাড় হাত দিয়ে মুছতে মুছতে বলল, এখনো আছে? কি লেগে আছে রে? আমি দূর থেকে বুঝতে পারছি না। আমাকে তোমার গলার কাছে গিয়ে দেখতে হবে। মনে হয় পিঁপড়ে বা এমনি নোংরা। আমি তোমার গলার কাছে এসে দেখব মা, কি লেগে আছে। মা, আচ্ছা থাক লেগে। আমার গলায় কি লেগে আছে না আছে তোকে দেখতে হবে না। তুই পড়তে বসগে, যা। শুধু পড়ায় ফাঁকি দেয়া। সকাল থেকে তো পড়তেই বসলি না। আমার মনটা খারাপ হয়ে গেল। ভাবছিলাম এই সুযোগটা হাতছাড়া হয়ে গেল বুঝি। কিছু একটা করতে হবে। আমি বললাম, হ্যাঁ যাচ্ছি পড়তে, কিন্তু তোমার গলায় ওটা লেগেই থাকবে? দেখতে কেমন একটা লাগছে। মা, কি এমন লেগে আছে রে? কি? এই বলে মা আবার নিজের দুহাত দিয়ে নিজের গলাটা ভালো করে ম্যাসেজ করার মতো ডোলে পরিষ্কার করার চেষ্টা করল। উহু, এখনো লেগে আছে, যায়নি। আসলে তোমার গলাটা ঘামে ভিজে আছে তো তাই বোধহয় যাচ্ছে না। এদিকে আসলে মায়ের গলায় কিছু ছিলই না শুরু থেকে। মা তো আর সেটা জানত না, তাই মা আমার নাটক ও পাপ বুদ্ধিটাও বুঝতে পারছিল না। মা এবার খানিকটা বিরক্ত হয়েই বলল, দাঁড়া তো, আয়নায় গিয়ে দেখি। আমি ভাবলাম, যা সর্বনাশ। আয়নায় দেখলে তো মা বুঝে যাবে যে মায়ের গলাতে কিছু লেগে নেই আর আমার কার্যসিদ্ধি হবে না। সাথে সাথে আমি বলে উঠলাম, মা আমি তোমার গলাটা পরিষ্কার করে দেব। তুমি আবার কেন উঠবে? মা, আচ্ছা ঠিক আছে দে, কিন্তু তাড়াতাড়ি করে পড়তে যা। কোনোরকম কোনো ফাঁকিবাজি না। আমি তো এই কথা শুনে মহা আনন্দে মনে মনে লাফাচ্ছি। আমি মায়ের একেবারে সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলাম। বললাম, দেখি মা, একটু গলাটা উঁচু করো, মানে একটু উপর দিকে তাকাও। মা আমার কথা মতন একটু মাথা উঁচু করল। আমার সামনে আমার মা তার গলাটা সমর্পণ করে দিল, ঠিক যেন একটি হরিণ নিজেকে একটি ক্ষুধার্ত সিংহের সামনে সমর্পণ করে দিচ্ছে। মায়ের গলায় কোনো তিল নেই, তবে দেখলাম মায়ের ডান ঘাড়ে একটা ছোট্ট বাদামি তিল আছে। গলার মাঝখান দিয়ে দুটো রেখা চলে গেছে পাশাপাশি, মানে দুটো গলার ভাঁজ আর কি। আমি কাপা কাপা হাতে মায়ের গলা স্পর্শ করলাম। প্রথমে আস্তে করে। ছুতেই অনুভব হলো যে মায়ের গলাটা কি নরম ও চামড়াটা কি মসৃণ। আমি আর থাকতে পারলাম না, আমার পুরো ডান হাত দিয়ে মায়ের গলাতে বোলাতে লাগলাম। এই সব কিছু কয়েক মিনিটের মধ্যে ঘটে গেল। মা বলল, কি রে হয়েছে? মা, আরেকটু মাথাটা উঁচু করো, তোমার গলার ভাঁজে আটকে গেছে।
গলাটা পুরো স্ট্রেচ না হলে পরিষ্কার হচ্ছে না। এই শুনে মা নিজের মাথাটাকে আরও পেছন দিকে করার চেষ্টা করল। আমি মায়ের থুতনি ধরে আরেকটু উপর দিকে করে দিলাম, যাতে মায়ের গলাটা পুরোপুরি আমার সামনে মেলা থাকে। আমি তাকিয়ে একবার দেখে নিলাম যে মায়ের দৃষ্টি ওপরে ছাদের দিকে, মানে আমি সামনে। মায়ের গলা নিয়ে কি করছি মা দেখতে পারবে না। আমি বললাম, মা আমি একটু তোমার গলার কাছে এসে ফু দিচ্ছি, যাতে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে? মা, আচ্ছা ঠিক আছে, যা করার তাড়াতাড়ি কর, আমার অনেক কাজ পড়ে আছে। আমি, হ্যাঁ মা বলে একেবারে মায়ের গলার কাছে নিজের ঠোঁট নিয়ে গেলাম আর মৃদু ফু দিতে থাকলাম মায়ের সারা গলায়। একসময় থাকতে না পেরে মায়ের গলার একদম মাঝখানে একটা হালকা হামি দিয়ে ফেললাম। তারপর ভয় ভয় মায়ের দিকে তাকিয়ে দেখলাম একবার যে মা কিছু টের পেল কিনা। মা আমি কি করছি দেখতে না পেলেও আমার স্পর্শ তো অনুভব করতেই পারছিল। আমার ভয় হচ্ছিল যে মা নিজের গলায় আমার স্পর্শ অনুভব করে ফেলল কিনা, আমার হাতের স্পর্শ আর ঠোঁটের স্পর্শের মধ্যে তফাৎ ধরে ফেলল কিনা। কিন্তু দেখলাম যে না, মা কিছু বুঝতে পারেনি। আমারও সাহস বেড়ে গেল। মা হঠাৎ নিজের দুহাত দিয়ে আমাকে এক ঝাটকা দিয়ে দূরে ফেলে দিল। হঠাৎ ধাক্কা খেয়ে আমি পেছনে হেলে বসে পড়লাম ও নিজের সম্বিত ফিরে পেলাম। মায়ের দিকে তাকিয়ে দেখি মা গম্ভীর হয়ে নিজের আঁচল ঠিক করছে আর এক হাতে সবজি তুলছে। মা সঙ্গে সঙ্গে একটা হাত দিয়ে নিজের আঁচল নিয়ে নিজের গলাকে ভালো করে মুছে নিল। আমি খানিকটা ভয় পেয়ে বললাম, মা কি হলো? মা, কি হবে আবার? তুই পড়তে যা। আমি, না মানে তোমার গলা পরিষ্কার করছিলাম, তুমি হঠাৎ ধাক্কা দিলে। মা বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে একটু গম্ভীর হয়ে বলল, তোর পড়ায় ফাঁকি দেয়ার বাহানা কি আমি বুঝি না মনে করেছিস? সকাল থেকে এক লাইনও পারিসনি, যা পড়তে বস। আমি, কিন্তু তোমার গলাতে তো এখনো একটু লেগে আছে। মা, লেগে থাক আমার গলাতে যা খুশি, তোকে আমার গলার দিকে খেয়াল রাখতে হবে না। আমি একটু পরে স্নান করতে যাব, তখন এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। আমি একটু মনে মনে ভয় পেলাম। তাহলে কি মা বুঝে গেল আমার মনের পাপ? এই ভাবতে ভাবতে আমি আস্তে আস্তে মুখ নিচু করে চলে যেতে লাগলাম। তখনই মা আমার পেছন থেকে মিষ্টি গলায় বলে উঠল, কষ্ট পাস নে বাবা, আমি তো তোর ভালো জন্যই বলি। আমি বুঝি তোর বয়সে পড়তে ইচ্ছে না